আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মাধ্যমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক যৌগিক গড় নির্ণয়, যেটি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 26.1 অর্থাৎ রাশিবিজ্ঞানের প্রথম অধ্যায়। বন্ধু, এই ভিডিওটি যদি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে এই অধ্যায় থেকে তোমাদের বোর্ডের পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা সহজেই উত্তর করে ফেলতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, ভিডিওটির শুরুতেই আমরা জেনে নেব এই অধ্যায়টি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা প্রায়শই প্রশ্নে থাকে, সেটি হলো কি না, সেটি হলো যে মধ্যগামিতার মাপক কটি এবং কি কি। মধ্যগামিতার মাপক হলো তিনটি, সেগুলি কি কি? গড়, মধ্যমা এবং ভূমিষ্ঠক বা সংখ্যাগুরু মান, যেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড। তো এই তিনটে তোমাদেরকে অবশ্যই করে মনে রাখতে হবে, যেটি হলো মধ্যগামিতার মাপক। এখান থেকে কিন্তু একটি শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যেই থাকে। বেশ বন্ধু, যৌগিক গড় নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেগুলি আমরা প্রথমে দেখে নেব। যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে তিনটে সূত্র আছে। একটি হলো প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি হলো সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন এফআই। 2 নম্বর হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতিতে সূত্রটি হলো এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি, সেই পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি হলো এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এখন আমরা প্রত্যেকটি জেনে নেব। এখানে এই যে এ, সামেশন এফআই এক্সআই, এই জিনিসগুলো কি এখানে জেনে নেব। দেখো বন্ধু, এটা হলো কল্পিত গড়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাজিউম মিন। এক্সআইটা হলো শ্রেণী মধ্যক। সামেশন এফআইটা হলো পরিসংখ্যার যোগফল। বেশ, আচ্ছা, এখানে ডিআই যেটা ব্যবহার করেছি, ডিআইটা হলো এক্সআই মাইনাস এ এবং ইউআইটা হলো এক্সআই মাইনাস এ বাই এইচ। এখানে এটা কি? এটা হলো শ্রেণীর দৈর্ঘ্য। বেশ, তাহলে এই তিনটে সূত্র কিন্তু আমাদেরকে অবশ্যই করে মনে রাখতে হবে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে। বেশ বন্ধু, এবার আমরা কোষে দেখি 26.1 অঙ্কটি দেখে নেব কিভাবে করতে হবে। বন্ধু, এখানে কোষে দেখি 26.1 অঙ্কটি বলছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। এখানে বয়স আর নিচে বন্ধুর সংখ্যা। বয়সটা কিসে দেওয়া আছে? বছরে। বেশ, বয়স হচ্ছে 15, এমন বন্ধুর সংখ্যা 4। বয়স হচ্ছে 16, এমন বন্ধুর সংখ্যা 7। বয়স হচ্ছে 17, এমন বন্ধুর সংখ্যা 10। এভাবে দেওয়া আছে। দিয়ে বলছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। এখানে আমাকে উল্লেখ করে দিয়েছে যে প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করেই কিন্তু যৌগিক গড়টা নির্ণয় করতে হবে বা গড় নির্ণয় করতে হবে। বেশ, তো এখানে যদি পদ্ধতি মানে কোন পদ্ধতিতে করতে হবে সেটি যদি উল্লেখ করা থাকে তো ভালো, যদি না উল্লেখ করা থাকে তাহলে আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি। তো চলো বন্ধু, দেখে নিই একের অঙ্কটি কিভাবে করতে হবে। বন্ধু, একের অঙ্কটি করার জন্য আমাকে 1 2 3 4 5 6 7 নিচে 7টি ঘর কেটে নিতে হবে এবং পাশাপাশি 3টে ঘর কেটে নিতে হবে। তো বন্ধু, সময়টি যাতে সেভ হয় সেই জন্য আমি আগে থেকেই কেটে রেখেছি 1 2 3 4 5 6 7, 7টে নিচে নিচে এবং পাশে 3টে, 1 2 3। বেশ, তো এইভাবে আমাকে ছক কেটে নিতে হবে, যেখানে আমাকে এখানে লিখে রাখতে হবে বয়স, তার পাশে বন্ধুর সংখ্যা, যেটি তোমাদের বইয়েতেই দেওয়া ছিল। যে বয়স কত দেওয়া ছিল বন্ধু? এক্সআইয়ের ঘরে প্রথম ঘরটাতে তোমরা দেখতে পাচ্ছ যে 15 16 17 18 19 20 এভাবে দেওয়া আছে। এবং বন্ধুর সংখ্যা ঠিক তার নিচের ঘরটিতে দেওয়া আছে 4 7 10 10 5 4। তার পাশে আমাকে একটি ঘর করে নিতে হবে, যেটি হচ্ছে এক্সআই এফআই বা এফআই এক্সআই। তো বন্ধু, এই ঘরটিকে কিভাবে আমরা বার করব? এই দুটিকে ব্যবহার করে দেখো, এক্সআই এফআই বা এফআই এক্সআই যাই বলি না কেন, সেটি হলো এই দুটোর গুণফল, এই যে এক্সআই এফআই। তাহলে এখানে 15 4 4 15 60, তাহলে এই ঘরটা হবে 60। বেশ, তারপরে 16কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 16 7 হচ্ছে 112। বেশ, তারপরের ঘরটা বন্ধু 170 ইন্টু 17 ইন্টু 10 মানে হচ্ছে 170। বেশ, তার পরের ঘরটা হলো 18 ইন্টু 10 মানে হচ্ছে 180। তারপরের ঘরটা কত হচ্ছে বন্ধু? 19 ইন্টু 5, 19 ইন্টু 5 মানে হচ্ছে 95। তারপরের ঘরটা কত হচ্ছে বন্ধু? 20 ইন্টু 4, 20 ইন্টু 4 মানে হচ্ছে 80। বেশ, আচ্ছা, এখানে 7টি ঘর নয় 8টি ঘর কেটে রাখতে হবে, কারণ এখানে আরেকটি ঘর লিখতে হবে, যেটি হচ্ছে এখানটায় লিখব সামেশন অফ এফআই
সামেশন অফ এফআই মানে এই এফআই ঘরটার টোটাল যোগ করে যত হবে। তাহলে 7 আর 4 11 আর 10 21 আর 10 31, 31 আর 5 36 আর 4 40। তাহলে সামেশন অফ এফআই মানে এফআইয়ের ঘরটাকে যদি আমরা যোগ করি তাহলে সেটা হলো সামেশন অফ এফআই, সেটার মান হচ্ছে 40। আর সামেশন অফ এফআই এক্সআই, সামেশন অফ এফআই এক্সআই বা এক্সআই এফআই যাই বলি না কেন, তাহলে সেটাকে টোটাল যোগ করতে হবে, এগুলিকে টোটাল যোগ করতে হবে। এগুলিকে যদি তোমরা টোটাল যোগ করো বন্ধু পাবে দেখবে 697। কত বন্ধু পাবে? 697। বেশ, তাহলে আমরা জেনেছি যে আমরা এখানে লিখে নেব যে আমরা জানি যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বা যৌগিক গড় সেই সূত্রটা কি ছিল বন্ধু? না সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন এফআই। ঠিক আছে, বেশ, তাহলে সামেশন অফ এফআই এক্সআই সেটা কত বেরোলো? 697। আর সামেশন অফ এফআই বন্ধু কত? 40। তাহলে 697কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি বন্ধু, তাহলে আমরা পাবো কত? পাবো 17.425। মানে দশমিকের পর যদি 3 ঘর নিই তাহলে 425 বছর, দশমিকের পর 3 ঘর নিয়েছি তাহলে 425 বছর প্রায়। এবার আমাকে যদি বলে যে দশমিকের পর 2 ঘর নিতে, তাহলে যেহেতু এটা 5 এবং 5-এর আগে জোড় সংখ্যা আছে তাহলে এটা 1 বেড়ে যাবে। শুধু 5 এবং 5-এর আগে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা সেই সংখ্যাই থেকে যাবে। মানে এটা যদি 3 হতো তাহলে 3ই থেকে যেত। কিন্তু 5-এর থেকে বড় হলে তো অবশ্যই আগেরটা 1 বেড়ে যাবে। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। যদি 5ই হয় পুরোপুরি তাহলে আমাকে দেখতে হবে তার আগের সংখ্যাটা জোড় না বিজোড়। জোড় হলে 1 বেড়ে যাবে এবং বিজোড় হলে যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে হবে বন্ধু 17.43 বছর প্রায়। তাই এটা গেল 1-এর প্রশ্নটির উত্তর। তাহলে কি করতে হবে বন্ধু? আমাকে খালি যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি মনে রাখতে হবে, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই মানে যে পরিসংখ্যা ছিল এই এফআইয়ের ঘরটার যোগফল, আর সামেশন অফ এফআই এক্সআই বা এক্সআই এফআই যাই বলি না কেন আগে পরে করলে কোনো অসুবিধা নেই। তো এই দুটিকে গুণ করে যেটা পাচ্ছি এই ঘরটাকে টোটাল যোগ করে দেবো, সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই। তো এটা গেল 1-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 2-এর দাগের প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের প্রশ্নটিতে বলছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। প্রথমে লেখা আছে সদস্য সংখ্যা যেটা হচ্ছে এক্সআই, আর পরিবারের সংখ্যা এটা হচ্ছে এফআই। কত দেওয়া আছে? সদস্যের সংখ্যা 2 এমন পরিবারের সংখ্যা 6, সদস্যের সংখ্যা 3 এমন পরিবারের সংখ্যা 8, এভাবে দেওয়া আছে। বলছে ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। তা এটা কোন পদ্ধতি ব্যবহার করতে হবে বন্ধু? কল্পিত গড় পদ্ধতি। প্রথমটা ছিল প্রত্যক্ষ পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। বেশ বন্ধু, কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি হলো এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। তো এখন এই সামেশন এফআই ডিআই বাই এফআই, এই সামেশন এফআই ডিআই বার করতে গেলে আমাকে 4টি ঘর করতে হবে, 1 2 3 4, এভাবে পাশাপাশি 4টি ঘর করতে হবে। আর নিচে নিচে কটি ঘর করতে হবে বন্ধু? পাশাপাশি অঙ্কে পাশাপাশি যটি ঘর দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি বন্ধু 1 2 3 4 5 6 7, তার মানে আমাকে নিচে নিচে 8টা ঘর করতে হবে। মানে যটা ঘর দেওয়া আছে সেইটা +1, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমাকে খাতায় 8টি ঘর করতে হবে নিচে নিচে। তো সেই জন্য বন্ধু দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর এখানে করা আছে। প্রথম ঘরটা কি আছে বন্ধু? সদস্য সংখ্যা যেটা হচ্ছে এক্সআই, তারপরে হচ্ছে পরিবার সংখ্যা যেটা হচ্ছে এফআই, তার পাশে দেওয়া আছে ডিআই, ডিআইটা হচ্ছে এক্সআই মাইনাস এ। এখানে এটা কি বন্ধু? এটা হচ্ছে কল্পিত গড়। আর তার পাশে দেওয়া আছে এফআই ডিআই। এখন এটাকে আমাকে কিভাবে বার করতে হবে? তো তার জন্যে বন্ধু আমাকে গুণে নিতে হবে এখানে কটা ঘর দেওয়া আছে সংখ্যা হিসাবে। 1 2 3 4 5 6, 6টি ঘরে সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6। বন্ধু এখানে এ বা কল্পিত গড় নির্ণয় করার জন্য আমি এখানে মোট 6টি পেন রাখছি, 1 2 3 4 5 6। এখন তোমাকে বলতে হবে বন্ধু এখানের মধ্যে একদম মাঝের পেন কোনটা। তাহলে আমি এদিক থেকে একটা সরিয়ে দিলাম, এদিক থেকে একটা সরিয়ে দিলাম। বেশ, তারপরে বন্ধু
এদিক থেকে একটা সরিয়ে দিলাম, এদিক থেকে একটা সরিয়ে দিলাম, তাহলে দুটো, এই দুটোর মধ্যে তো যে কোনো একটা আমি মাঝের পেন হিসাবে ধরতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ধু এইভাবে ছিল, তাহলে আমরা সরাসরি এখান থেকে বুঝতে পারলাম যে এই দুটো হলো মাঝের পেন, অর্থাৎ 1 2 3, 3 নম্বরটা বা 4 নম্বরটা হচ্ছে মাঝের পেনটা। ঠিক একই রকমভাবে আমি এখানে যেহেতু 6টি সংখ্যা আছে, তাহলে 1 2 3, 3 নম্বরটা অথবা 4 নম্বরটাকে আমি এ ধরে নেব। তাহলে আমি এখানে ধরে নিলাম এটা হলো 3 নম্বরটা, মানে এ সমান আমি ধরে নিলাম 4। তাহলে এখন আমাকে যদি ডিআই বার করতে হয়, ডিআইটা হচ্ছে এক্সআই মাইনাস এ, তার মানে এখানটায় আমি লিখে নেব ডিআই সমান হচ্ছে এক্সআই মাইনাস এটা আমি ধরে নিচ্ছি 4, তাহলে 4। তাহলে এক্সআইটা হচ্ছে এই ঘরটা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 মাইনাস 4, 2 মাইনাস 4 মানে মাইনাস 2। ঠিক তারপরের ঘরটা কত হবে বন্ধু, 3 মাইনাস 4, এই যে 3, এক্সআইটা হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 4 মানে মাইনাস 1। তারপরের ঘরটা কত হবে বন্ধু, 4 মাইনাস 4 মানে হচ্ছে 0। তারপরের ঘরটা হবে 5 মাইনাস 4 মানে 1। তারপরের ঘরটা হবে 6 মাইনাস 4 মানে হচ্ছে 2। আর তারপরের ঘরটা কত হবে বন্ধু, 7 মাইনাস 4 মানে হচ্ছে 3। এখন আমাকে বার করতে হবে এফআই ডিআই, এই ঘরটা হচ্ছে এফআই, এটা হচ্ছে ডিআই। তাহলে এই দুটোকে গুণ করবো, তাহলে 6 দুগুণে 12, যেহেতু মাইনাস আছে এটা, তাহলে মাইনাস 12। তারপর এটা হচ্ছে 8 একে 8, তাহলে এটা হবে মাইনাস 8। 0 ইন্টু 14 মানে হচ্ছে 0, 15 একে 15, আর 4 দুগুণে 8, 3 তিরিকে 9। তাহলে সামেশন অফ এফআইটা কত বন্ধু, এখানে সামেশন অফ এফআই এটা আমাকে বার করতে হবে। তাহলে সামেশন অফ এফআই তোমার অঙ্কেতেই দেওয়া ছিল, দেখো বন্ধু 50, যোগ করেও দেখে নাও, 6 আর 8 14, 14 14 28, 28 আর 15 হচ্ছে 43, 43 আর 4 47, আর 3 50। তার মানে হচ্ছে সামেশন অফ এফআই, মানে এফআই এর ঘরটা যোগ করে আমরা পেলাম 50। আচ্ছা, সামেশন অফ এফআই ডিআই, সামেশন অফ এফআই ডিআই এই মানটা কত হচ্ছে বন্ধু, দেখে নেব। দেখো বন্ধু, এই আমরা যদি প্লাস থেকে যোগ করে করে যাই, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 15 হচ্ছে 32, 32 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 24, 24 থেকে আমরা যদি 12 বাদ দিই তাহলে আমরা পাবো 12। তাহলে আমরা কি করলাম বন্ধু, প্রথমে প্লাসগুলোকে যোগ করে নিলাম, এই যে 9 আর 8 17, 17 আর 15 32, তাহলে প্লাস 32, তাহলে প্লাস 32 থেকে 8 বাদ দিলে হচ্ছে কত হলো বন্ধু, 8 বাদ দিলে হচ্ছে 24, 24 থেকে 12 বাদ দিলে হচ্ছে 12। তাহলে সামেশন অফ এফআইডিআইটা পেয়ে গেলাম 12। এবার আমরা যদি বসাই, তো বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি এ সমান 4, তাহলে আমরা এর জায়গায় এখানে কত বসিয়ে দেবো বন্ধু, এর জায়গায় আমরা বসাবো 4 যোগ সামেশন অফ এফআইডিআই, এই যে সামেশন অফ এফআইডিআই এর মানটা হচ্ছে 12 বাই সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই এর মানটা হচ্ছে 50, তাহলে 12 বাই 50। এখন আমরা যদি 12কে 50 দিয়ে ভাগ করি তাহলে এটা বেরোবে 0.24। তোমরা এটা ভাগটা করে দেখে নিতে পারো যে এটার মান কত বেরোবে, 0.24। তাহলে এখান থেকে আমরা পেলাম 4.24। কত পেলাম বন্ধু, 4.24। তাহলে এটা হলো 2-এর প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এবার আমরা 3-এর দাগের প্রশ্নটিতে যাব। তো 3-এর দাগের প্রশ্নটিতে যাওয়ার আগে আমরা বন্ধু এখন যদি আমরা কোষে দেখি 26.1-এর 3-এর দাগের অঙ্কটি এবং 4-এর দাগের অঙ্কটি দেখি, তাহলে দেখতে পাবো যে 3-এর দাগের অঙ্কটিতে যৌগিক গড় দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলেছে, এবং 4-এর দাগের অঙ্কটিতেও তাই যৌগিক গড় দেওয়া আছে, পি এর মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্কটি কিন্তু হুবহু একই ধরনের। তো আমরা 4-এর দাগের অঙ্কটি দেখে নেব কীভাবে করতে হয়, তাহলেই কিন্তু আমরা নিজে থেকেই 3-এর দাগের অঙ্কটি করে ফেলতে পারবো। এইভাবে একই ধরনের অঙ্কগুলি কিন্তু আমরা একটি করে কষবো এবং বাকিগুলো বাড়ির কাজ থাকবে। বেশ, তো চলো বন্ধু দেখে নেওয়া যাক 4-এর অঙ্কটি কীভাবে করতে হবে। 4-এর দাগের অঙ্কটি বলছে যে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। যেখানে চলরাশি দেওয়া, মানে চল দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো বন্ধুরা এখানে তোমাদের যাতে সময়টি সেভ হয় তার জন্য আমি ছকটি আগে থেকেই টেনে রেখেছি। তোমাদের কি করতে হবে, এরকম 3টি ছক কেটে নিতে হবে, ঠিক আছে। যেখানে প্রথমটিতে লিখতে হবে চলো, চলোটাকে আমরা বলে থাকি এক্সআই, পরিসংখ্যা, পরিসংখ্যাটাকে আমরা বলে থাকি এফআই, এবং তার পাশে একটি ঘর করতে হবে এফআই এক্সআই। এখানে চলোটা দেওয়া আছে দেখো 5 10 15 20 25, তোমাদের অঙ্কেতেই দেওয়া আছে। পরিসংখ্যাটাও দেওয়া আছে 6 পি 6 10 5। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, পি এর মান নির্ণয় করতে হবে। যেখানে আমাকে কি বলে দেওয়া আছে না, বলে দেওয়া আছে যে যৌগিক গড় সমান হচ্ছে 15। তো আমাকে প্রথমে কি করতে হবে, এফআই এক্সআই বার করতে হবে, মানে এই দুটিকে গুণ করে, এই ঘরে এটা এক্সআই এটা এফআই, তাহলে এই দুটিকে গুণ করলে এফআই এক্সআই পেয়ে যাব। তাহলে এফআই এক্সআই প্রথমটিতে 5 6 30। বেশ, নেক্সট হচ্ছে 10p, নেক্সট আমরা পাবো 15 6 90, নেক্সট আমরা পাবো 20 10 200, আর 25 5 125, ঠিক আছে। এখন
আমরা যদি এফআই এর ঘরটাকে যোগ করি তাহলে আমরা পাবো সামেশন এফআই। তো সামেশন এফআইটা কত হচ্ছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে 6 আর 6 12, 12 আর 10 22, 22 আর 5 27, তার সঙ্গে পিটা যোগ আকারে থেকে যাবে। পিটা তো এর সঙ্গে যোগ হবে না সংখ্যাগুলির সঙ্গে, তো পিটা যোগ আকারে থেকে যাবে। একই রকমভাবে আমি যদি এফআই এক্সআই এর ঘরটা যোগ করি তাহলে সেটাকে লিখবো সামেশন এফআই এক্সআই। তো সামেশন এফআই এক্সআইটা আমরা যোগ করে দেখতে পাচ্ছি যে কত হবে না 445 প্লাস 10p। তো বন্ধুরা তোমরা যোগ করে দেখে নেবে, এটি আসবে 10pটা আলাদা থেকে যাবে, কারণ এগুলি সংখ্যার সঙ্গে যোগ হবে না, বাকি সংখ্যাগুলো যোগ করলে কত আসবে 445। ঠিক আছে, বেশ। আমরা যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতিতে দেখেছিলাম যে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি কী ছিল না, যৌগিক গড় সেটা সমান ছিল সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এটি ছিল যৌগিক গড় নির্ণয়ের সূত্র। কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতিতে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যৌগিক গড়টা কত হবে, সামেশন এফআই এক্সআই সেটি হচ্ছে 445 যোগ 10p বাই সামেশন এফআই। সামেশন এফআইটা হচ্ছে 27 যোগ পি। বেশ। আর শর্তানুসারে আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে না, শর্তানুসারে এই যৌগিক গড়টার মান দেওয়া আছে 15। তাহলে শর্তানুসারে এটা সমান হবে 15। তো 445 যোগ 10p বাই 27 যোগ পি সমান হবে 15। এবার কোনাকুনি গুণ করব আমরা। কোনাকুনি গুণ করলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কি পাচ্ছি না, 27-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে 405 যোগ 15p সমান হবে, এর 15 নিচে কিছু নেই মানে 1 আছে, তো 1-এর সঙ্গে এটা গুণ করলে হবে 445 যোগ 10p। বেশ, পিগুলিকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলিকে আরেক দিকে নিয়ে যাবো। তাহলে পিগুলিকে যদি একই দিকে নিয়ে আসি, 15pটা এইদিকে থাক, ওদিক থেকে 10pটাকে নিয়ে আসছি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 10p সমান হচ্ছে 445 মাইনাস 405। 405টা ওইদিকে, এদিকে সমানের বাঁ দিকে প্লাস ছিল, ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 15p মাইনাস 10p মানে 5p সমান হচ্ছে 40 হলো। 445 থেকে 405 বাদ দিলে 40। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পি এর মানটা কত হবে বন্ধুরা, পি এর মান হবে 40/5, 5 8 40। তাহলে কত হলো, পি এর মানটা হলো 8। ঠিক আছে, তাহলে এটি ছিল তোমাদের প্রথম প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগের প্রশ্নটি। এরপরে আমরা দেখব 7-এর দাগের 2-এর প্রশ্নটি। 7-এর দাগের 2-এর প্রশ্নটি বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। যেখানে 2-এর প্রশ্নটি বলছে শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো এখানেও তাই আমি ছকটি আগে থেকেই কেটে রেখেছি। তো শ্রেণীর সীমানা হচ্ছে আমাকে দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে 60 থেকে 70 অবধি। আর পরিসংখ্যা দেওয়া আছে 10, 16, 20 এইভাবে 11 অবধি দেওয়া আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে কোন পদ্ধতিতে বার করতে বলেছে না, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে বলেছে। তো প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় সূত্রটা আমরা আগেই জেনেছি কি না, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। বেশ, তাহলে আমরা এখান থেকে সামেশন এফআইটা বার করবো আর সামেশন এফআই এক্সআই বার করবো। তার আগে এখানে যখনই এরকম রেঞ্জে অর্থাৎ শ্রেণীর সীমানা দেওয়া থাকবে, আমাকে শ্রেণী মধ্যক বার করতে হবে। শ্রেণী মধ্যকটা বার করার নিয়ম হচ্ছে এটা নিম্ন শ্রেণী সীমানা, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। ঠিক আছে, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে প্রতি ক্ষেত্রে। তো 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা 15। বেশ, একই রকমভাবে 20 আর 30-এ 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তারপরটা হবে 35, তারপরটা হবে 45, তারপরটা হবে 55, তারপরেরটা হবে 65। যেহেতু এইগুলি 10 করে ডিফারেন্স, তো এখানেও প্রত্যেকটা কত করে ডিফারেন্স হবে 10 করে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা বার করব এফআই এক্সআই। তাহলে 10-এর সঙ্গে 15, এই দুটি, এটা এফআই এটা এক্সআই, তাহলে এফআই এক্সআই মানে এই দুটিকে গুণ করতে হবে। তাহলে 10 আর 15 হচ্ছে 150। নেক্সট কত হবে, 16 আর 25 গুণ করলে হবে 400। নেক্সট হবে 20 আর 35 গুণ করলে হবে 700। 30 আর 45 গুণ করলে হবে 1350। 13 আর 55 গুণ করলে হবে 715। আর 11 আর 65 গুণ করলে হবে 715। বেশ, তাহলে সামেশন এফআই বলতে এফআই এর ঘরটাকে আমরা যোগ করব। সামেশন এফআই মানে এই ঘরটাকে আমরা যোগ করব। তো এই ঘরটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই ঘরটির মান বেরোবে কত 100। তোমরা যোগ করে ক্রস চেক করতে পারো যে এই ঘরটার মান কত হবে 100। আর সামেশন এফআই এক্সআই মানে এফআই এক্সআই এর ঘরটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে এটি আমরা পাবো কত না 4030। এটিও তোমরা যোগ করে দেখে নিও একবার। বেশ, এই দুটি মানকে আমরা তাহলে এখানে বসাবো। তাহলে 4030 তাকে আমি কত দিয়ে ভাগ করব 100 দিয়ে।
একটা শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এখানে হলো 403/10। তাহলে 403কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে সেটি হবে 10.3, একটার পর দশমিক বসে যাবে, তাহলে এটি হবে অ্যান্সার। ঠিক আছে, বেশ, এটি ছিল 7 দাগের 2 প্রশ্নটি। নেক্সট আমরা কষবো কোষে দেখি 26.1-এর 8 দাগের 1 অঙ্কটি। ওখানে বলছে যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। ঠিক আছে, যেখানে আমাকে দেওয়া আছে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। এখানেও তাই আমি ছকটি টেনে রেখেছি, কিন্তু মানগুলো বসানো হয়নি। তো চলো আমরা এখানে একে একে মানগুলো বসিয়ে নিই। আমাকে দেওয়া আছে প্রথমটা হচ্ছে 0 থেকে 40, তারপরটা দেওয়া আছে 40 থেকে 80, তারপরটা দেওয়া আছে 80 থেকে 120, তারপরটা দেওয়া আছে 120 থেকে 160, নেক্সট দেওয়া আছে 160 থেকে 200। বেশ, তারপরে পরিসংখ্যা কত দেওয়া আছে? প্রথমেরটা দেওয়া আছে 12, তারপরে দেওয়া আছে 20। তাহলে প্রথমেরটা দেওয়া আছে 12, তারপরেরটা দেওয়া আছে 20, তারপরেরটা দেওয়া আছে 25, তারপরেরটা আবার দেওয়া আছে 20, তারপরেরটা দেওয়া আছে কত? 13। বেশ, তাহলে শ্রেণী মধ্যক আমাকে বার করতে হবে একই রকমভাবে। আর এখানে আমাকে কি বলেছে না, কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হবে। তো কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে গেলে আমাকে বার করতে হবে ডিআই, আর আমাকে বার করতে হবে এফআইডিআই। ঠিক আছে, তো ডিআই বার করতে গেলে আমাকে এক্সআইটা কাজে লাগবে, অর্থাৎ শ্রেণী মধ্যক কাজে লাগবে। তো প্রথমে আমি শ্রেণী মধ্যকটা বার করে নিই। শ্রেণী মধ্যক ওই রকমই, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে প্রথমটা পাবো কত? 20। এরপরে 40 করে ডিফারেন্স, তাহলে 40 যোগ করে করে গেলেই হবে। ঠিক আছে, তো এখানে তারপরেরটা হবে 60, তারপরে হবে 100, তারপরে হবে 140, নেক্সট হবে 180। বেশ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে xi মাইনাস এ দেওয়া আছে। তো এটা কি? এটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড় মানে আমাকে এখানে দেখে নিতে হবে যে কটা ঘর আছে। 1 2 3 4 5, 5টা ঘর আছে। তাহলে আমি ওপর থেকে যদি দুটো ছেড়ে দিলাম, নিচের থেকে দুটো ছেড়ে দিলাম, তাহলে এই যে মাঝেরটা এইটাকে আমরা ধরে নেব কল্পিত গড়। তাহলে এইটাকে আমরা ধরে নিলাম কি? এ। তাহলে কল্পিত গড়টা কত ধরলাম? 100। কল্পিত গড় নির্ণয়ের সূত্র আছে, যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে অর্থাৎ অড সংখ্যক হয়, নাম্বার অফ, এখানে নাম্বার অফ টার্ম কটা আছে? 1 2 3 4 5, 5 অড সংখ্যক আছে। তাহলে অড সংখ্যক হলে সেক্ষেত্রে হবে n+1/2তম পদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এনটা কত? 5। তাহলে 5 যোগ 1/2, তার মানে 6/2, মানে হচ্ছে 3তম পদ। 3তম পদ দেখতে পাচ্ছি 1 2 3, তাহলে 3তম পদটাকে আমরা কি ধরে নিচ্ছি? এ। আচ্ছা, তোমরা বলতে পারো যে যদি জোড় সংখ্যক হয়, অর্থাৎ যদি ইভেন সংখ্যক হয়, তাহলে দুটো হয়, একটা হচ্ছে n/2তম, আর একটা হচ্ছে n/2 + 1তম পদ। ঠিক আছে, এই দুটি পদ। এবার এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা ইভেনটা পেয়ে যাবো। আচ্ছা, ইভেন নাম্বার যদি থাকে, এই দুটির মধ্যে যে কোনো একটা পদ আমরা নিতে পারি। ঠিক আছে, বেশ, এখন আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমার হাতের 5টি আঙুল আছে, তাহলে মধ্যের আঙুল কোনটা? এটা। এদিক থেকে দুটো ছাড়লাম, এদিক থেকে দুটো ছাড়লাম, তাহলে মধ্যের আঙুল হলো এটা। একই রকমভাবে যদি আমি বলি যে 6টা আঙুলের মধ্যে মধ্যের কোনটা, তাহলে এই দুটি, অর্থাৎ এই দিক থেকে এই দুটো ছেড়ে দিলাম, আর এই দিক থেকে এই দুটো ছেড়ে দিলাম, তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটাকে নিতে পারি। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। এরপরে এটা আমি পেয়ে গেলাম, তাহলে এখানটা হবে xi মাইনাস এর মানটা কত? 100। তাহলে প্রথমটায় আমরা কি পাবো? xi মানে 20, তাহলে 20 মাইনাস 100 মানে এখানটা হবে -80। তারপরটা হবে 60 মাইনাস 100 মানে -40। তারপরটা 100 মাইনাস 100 মানে 0। তারপরটা একই রকমভাবে হবে 40। তারপরটা হবে 180 মাইনাস 100 মানে 80। বেশ, তাহলে আমি এখানে ডিআইটা পেয়ে গেলাম। এবারে বার করবো কি? এফআই ডিআই, মানে ডিআই এর সঙ্গে এফআই, এই ঘরটা আর এই ঘরটা গুণ করবো। তাহলে 12 ইন্টু -80 মানে এইটা হবে 960। তারপরটা হচ্ছে 20 ইন্টু -40 মানে হচ্ছে -800। তারপরেরটা হচ্ছে 25 ইন্টু 0 মানে 0। তারপরেরটা হবে 20 ইন্টু 40 মানে কত? 800। তারপরেরটা কত হবে? 13 ইন্টু 80, 13 ইন্টু 80 মানে হবে 1040। এখন আমরা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব। কি করব না, কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়। কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়, সেটা কি হবে না, সেটা সূত্রটি হচ্ছে a প্লাস সামেশন FIDI বাই সামেশন FI। এটি আমরা ভিডিওটির একবারে প্রথমেই আমরা দেখেছিলাম যে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন FIDI বাই সামেশন FI। এখন আমরা কল্পিত গড় যেটা a, সেটা আমরা লিখে রেখেছি কত? 100। তাহলে এটা হচ্ছে 100। বেশ,
এটা তাহলে আমরা পেয়েই আছি। তাহলে এর মানটা কত? 100। এখন আমাকে বার করতে হবে সামেশন FIDI। বেশ, তাহলে সামেশন FIDI মানে এই FIDI এর যে ঘরটা সেটাকে আমরা যোগ করব। তাহলে সামেশন FIDI, তাহলে এক কাজ করব, আমরা যেগুলো প্লাস আছে সেগুলিকে আগে যোগ করে নেবো। তাহলে 1040 যোগ 800 মানে 1840। এবার বিয়োগগুলো করব। তাহলে 1840 থেকে 800 বাদ দিলাম, তাহলে 1040 থেকে 960 বাদ দিলাম, তাহলে আমি পাবো এখানে কত? 80। তাহলে আগে যোগগুলো করে নেবো, দিয়ে একে একে বিয়োগ দিতে থাকবো। ঠিক আছে, বেশ। এরপরে আরেকটা জিনিস আমাকে বার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামেশন FIDIটা পেয়ে গেলাম, এখন আমাকে সামেশন FIটা বার করতে হবে। তাহলে সামেশন FIটা বার করতে গেলে FI এর ঘরটাকে যোগ করতে হবে। তাহলে সামেশন FI সমান হবে কত না, এই সব কটাকে যোগ করে আমি দেখতে পারবো যে এর মান কত বেরোবে? 90। বেশ, এই দুটিকে এবার আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে প্লাস এ সামেশন FIDI এর মানটা হচ্ছে 80, তাহলে এটা 80 বসিয়ে নিলাম, বাই সামেশন FI মান হচ্ছে 90। বেশ, এখানে দেখতে পাচ্ছি যে 0 0 কেটে গেল, তাহলে এটা হলো 100 যোগ 8/9। তো এখানে আমি যদি 9 লসাগু করি, তাহলে 9 লসাগু হলো 9 100 900, 9 100 900 যোগ 8, তার মানে আমি দেখতে পাচ্ছি 908/9। এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটি পাবো 100.89 প্রায়। ঠিক আছে, 100.89 প্রায়। তোমরা এই ভাগটা করে দেখে নেবে যে 908কে যদি আমি 9 দিয়ে ভাগ করি এটা বেরোবে 100.89। তো এটি ছিল 8 দাগের 1 প্রশ্নটি। এরপরে আমরা আসবো 9 দাগের 1 প্রশ্নটিতে। তো আমি বলে রাখি, এই অবধি যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে বা বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়, তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলির সমাধান করার। এরপরে আমরা করব 9 দাগের 1 প্রশ্নটি। 9 দাগের 1 প্রশ্নটি বলছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। যেখানে আমাকে কি দেওয়া আছে? শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো এখানে আমি লিখে রেখেছি যে শ্রেণী সীমানা 0 থেকে 30, 30 থেকে 60, এভাবে 120 থেকে 150 অবধি দেওয়া আছে, আর পরিসংখ্যাগুলি দেওয়া আছে। তো এখানে বলে রাখি, আমি যখন ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব, তো যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাকে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি জেনে রাখতে হবে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় সমান হবে a প্লাস সামেশন FIUI বাই সামেশন FI ইন্টু H। ঠিক আছে, তো এটি হলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্র। তাহলে আমাকে এখান থেকে A বার করতে হবে, FIUI বার করতে হবে, সামেশন FIUI বার করতে হবে, সামেশন FI বার করতে হবে, আর H বার করতে হবে। প্রত্যেকটাই আমি বলে দেবো কি। ঠিক আছে, তো এখন তার জন্যে আমি ইউআই বার করার সূত্র হচ্ছে xi মাইনাস a/h। তো xiটা আগে বার করতে হবে। xi মানে হচ্ছে আমরা জানি যে এই দুটিকে শ্রেণীমধ্যক, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথমেরটা আমরা কত পাবো? 15। বেশ, তারপরেরটা আমরা কত পাবো না, এই দুটিকে যোগ করলে 45, মানে 30, ডিফারেন্সটা 30 করে করে দেখতে পাচ্ছি, তাহলে 30 যোগ করে করে যাব। তাহলে তারপরেরটা পাবো 75, তারপরেরটা পাবো 105, তারপরেরটা পাবো 135। তো এখন এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তাহলে 5টি রো আছে। এগুলি এক একটি করে রো বলা হয়। তাহলে 5টি রো আছে, মানে 5টি রো থাকার জন্য আমি এখানে কল্পিত গড় কোনটা নেব? A। 75টা হবে A। ঠিক আছে, তাহলে 75টা হলো A। যেহেতু অড সংখ্যক, তাহলে ওপর থেকে দুটো বাদ, নিচে থেকে দুটো বাদ, মাঝেরটা। তো ওই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি কি না, n+1/2তম পদ। বেশ, এখানে এটা হলো 75, যেটা হচ্ছে কল্পিত গড়। ঠিক আছে, এটাকে তুমি লিখে রাখতে পারো এখানে যে A সমান হচ্ছে কল্পিত গড়। এরপরে আমরা এখানে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী হলো xi মাইনাস 75/h। এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, বিশেষ করে এই শ্রেণীটা শ্রেণী দৈর্ঘ্য আমাকে দেখে নিতে হবে। এখন 60 থেকে 90 মানে কত ঘর? 30 ঘর। এখানে 90 থেকে 120, 30 ঘর, প্রত্যেকটা ঘর 30, তার মানে এখানে এইচটা প্রতি ক্ষেত্রেই কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। ঠিক আছে, তো বেশ, আমি এখানে xiটা কত পেয়েছি? xiটা হচ্ছে 15। তাহলে 15 মাইনাস 75/30, তাহলে 15 মাইনাস 75/30 মানে এখানে আসবে -2। তারপরে এটা ক্যালকুলেশন করলে আসবে 1, এটা আসবে 0, এটা আসবে 1, এটা আসবে 2।
তো এটা তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বলে রাখছি, তোমরা দেখবে এটা একটু মিলিয়ে নিও যে যৌগিক গড় যে ঘরটা আমরা কল্পিত গড় যে ঘরটায় আমরা ধরছি সেই বরাবর 0 হয়, উপরের দিকে কত হয় -1 -2, নিচের দিকে 1 2, এরপরে যদি থাকতো আরও -3 হতো, এইদিকে থাকতো যদি 2 এর পর 3 হতো। ঠিক আছে, বেশ। এখন তাহলে আমি বার করব ইউআই এফআই ইউআই, তাহলে এই ঘরটা এফআই এর ঘরটা আর ইউআই এর ঘরটা গুণ করতে হবে। তো -2 × 12 মানে 12 2 × 24 মানে -24 হলো এটা। তারপর একটা কত হচ্ছে 15 1 কে 15, তাহলে -15, তারপর একটা 0 25 1 কে 25, আর এটা হলো 8 2 × 16। তাহলে সামেশন এফআইটা কত হচ্ছে বন্ধুরা? তাহলে সামেশন এফআইটা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে কত 80, তোমরা যোগ করে দেখে নাও, এটা হবে 80। আর সামেশন এফআই ইউআই এটা হবে 16 আর 25 মানে হচ্ছে 41, 41 থেকে 24 বাদ দেবো প্রথমে, তারপরে বাদ দেবো 15, তাহলে আমরা এখানে পাবো 2। ঠিক আছে, বেশ। তাহলে সামেশন এফআই ইউআইটা পেলাম 2। তাহলে এখানে আমরা মানগুলো এবার বসিয়ে দিই। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, এর মানটা কত দেখতে পাচ্ছি বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা হলো 75। আমরা আগেই পেয়ে আছি যে এর মানটা হচ্ছে 75। তাহলে আমি এ সমান বসিয়ে দেবো 75 যোগ সামেশন এফআই ইউআই এর ভ্যালুটা হচ্ছে 2 বাই সামেশন এফআই সেটা হলো 80 অর্থাৎ 80 ইন্টু এইচ, এইচটা কত প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 30, তাহলে ইন্টু 30। বেশ, বসিয়ে দিলাম। এখানে 0 0 কেটে গেল, তাহলে এটা হলো 75 প্লাস 3 2 কত 3 2 হলো 6/8, 6/8 মানে এটা আবার কাটাকাটি যাবে, তাহলে এটা কাটাকাটি গেলে হবে 2 দিয়ে কাটাকাটি যাবে 4 হবে, এটা হবে 3, তাহলে হলো 75 প্লাস 3/4। তো এখন 3/4কে আমি যদি 3কে 4 দিয়ে ভাগ করে নিই, আমি লসাগু না করে শুধু এই পোর্শনটাকে ভাগ করে এর সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমেই কী খাবে, দশমিক খাবে, দিয়ে 0 হবে, তাহলে 4 7 28 2 হলো, তাহলে এখানে 2 নামলো, আর এই দশমিকের জন্য একটা 0 খেলো, 5 4 20, তাহলে এটা হলো কত দশমিক, তাহলে 75 প্লাস 0.75, তার মানে এটা আলটিমেট উত্তর কত এলো বন্ধুরা? না 75.75। তাহলে এটা হলো 9 দাগের প্রশ্নটির উত্তর, 9 দাগের 1 প্রশ্নটির উত্তর। বেশ, এরপর আমরা করব কোষে দেখি 26.1-এরই 10 প্রশ্নটি, যেখানে 10 প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী সীমানা দেওয়া আছে আর ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা দেওয়া আছে। আমাকে বলে দেওয়া আছে যে যৌগিক গড় যদি 24 হয় তাহলে পি এর মান নির্ণয় করি। এটা আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি। তো আমরা যদি ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই করি তাহলে সেক্ষেত্রে আমরা আগেই দেখলাম যে কি ঘর হবে, শ্রেণীমধ্যক অর্থাৎ এক্সআই হবে, ইউআই হবে, এফআই ইউআই হবে। যেহেতু এখানে কোনো পদ্ধতি উল্লেখ করা নেই তো আমরা যে কোনো পদ্ধতি প্রয়োগ করতে পারি। তো একই রকমভাবে আমরা প্রথমে এখানে কি বার করে নেব, না শ্রেণী মধ্যকটা বার করে নেব। তাহলে 0 আর 10 যোগ করলে হচ্ছে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 10 করে ডিফারেন্স, তাহলে এখানে এরপরেরটা হবে 15, তারপরেরটা হবে 25, তারপরেরটা হবে 35, তারপরেরটা হবে 45। বেশ, এরপরে আমাকে দেখে নিতে হবে 1 2 3 4 5, 5টা আছে, তার মানে এটা হলো 25টা। ঠিক আছে, তাহলে এখানে এ সমান কত হবে, তাহলে xi মাইনাস 25 বাই এইচটা কত শ্রেণী দৈর্ঘ্য, প্রত্যেক ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য দেখছি 10 করে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমি আগের অনুযায়ী বললাম যে এই ঘর যে ঘর বরাবর আমরা কল্পিত গড়টাকে ধরেছি এটা হচ্ছে কল্পিত গড়, তাহলে সেই অনুযায়ী 0 বসাবো, ওপরটা হবে -1, তারপর ওপরটা হবে -2, আর 0-র নিচে এখানে হবে 1, তার নিচে হবে 2। তোমরা একবার মিলিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, কী করে এক্ষেত্রে আমরা বসিয়ে একবার দেখে নিই। এক্সআই জায়গায় এখানে 5 বসবে প্রথম ক্ষেত্রে, তাহলে 5 - 25 মানে -20, -20/10 মানে হচ্ছে -2, পরেরটা একই রকমভাবে মিলে যাবে। এখন আমরা বার করব এফআই ইউআই, তাহলে এটা হচ্ছে এফআই, এটা হচ্ছে ইউআই, তাহলে এটা হবে 15 2 × 30, যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে -30, তারপরেরটা কত হবে 20 1 কে 20 -20, তারপরেরটা হবে 0 × 35 মানে 0, তারপরেরটা কত হবে পি × 1 মানে পি, তারপরেরটা কত হবে 10 × 2 মানে 20। বেশ, তাহলে এরপরে আমরা সামেশন এফআইটাকে বার করে নিই। তাহলে সামেশন এফআইটা হবে সবকটিকে যোগ করলে এই যে 15 আর 20 35, 35 আর 35 70, 70 আর 10 80, তার সঙ্গে পিটা যোগ আকারে থেকে যাবে। আর সামেশন এফআইইউআইটা হবে এই যে 20 আর 20 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 20 আর 20 ক্যান্সেল হয়ে গেল, -30 পড়ে আছে আর পি পড়ে আছে, তাহলে এটা হবে পি -30। তো
ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্রটা কি? যৌগিক গড় সমান হচ্ছে a প্লাস সামেশন এফ আই ইউ আই বাই সামেশন এফ আই ইন্টু এইচ। বেশ, তাহলে আমি এখানে বসাচ্ছি পরপর। তাহলে এর মানটা কত বন্ধুরা? এর মানটা আমি দেখতে পাচ্ছি এখানে 25, এর মানটা হচ্ছে 25। তাহলে এখানে বসালাম এ সমান 25, সামেশন এফ আই ইউআই, সামেশন এফ আই ইউআইটা হচ্ছে পি মাইনাস 30 বাই সামেশন এফ আই মানে হচ্ছে 80 যোগ পি ইন্টু এইচ, শ্রেণী দৈর্ঘ্য কত? 10। প্রতি ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 10 করে। বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়ালো কত না 25, ওপরে 10টা গুণ হবে, তাহলে হচ্ছে 10 পি মাইনাস 300 বাই 80 প্লাস পি। আমাকে যৌগিক গড়ের মান দেওয়া আছে কত না, যৌগিক গড়ের মান দেওয়া আছে 24। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 25 প্লাস 10 পি মাইনাস 300 বাই 80 প্লাস পি সমান হচ্ছে 24। 24 যেহেতু দেওয়া আছে, এখন 25টাকে আমি যদি ওইদিকে নিয়ে যাই তাহলে দাঁড়াবে 10 পি মাইনাস 300 বাই 80 যোগ পি সমান হচ্ছে 24 মাইনাস 25 মানে -1। তাহলে পরের লাইনে লিখে নিই যে 10 পি মাইনাস 300 বাই 80 যোগ পি সমান হচ্ছে -1। এখন আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে দাঁড়াবে 10 পি মাইনাস 300 সমান হচ্ছে -80 মাইনাস পি, এই দুটোই গুণ হবে, তাহলে দুটোই প্লাস ছিল, দুটোই মাইনাস হয়ে গেল। এখন আমি পি এর দিকে পি নিয়ে যাবো আর সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাবো। তাহলে 10 পি মাইনাস পি ছিল, এদিকে এলে প্লাস পি হলো। আচ্ছা, 300টা এদিকে মাইনাস ছিল, ওইদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 300 মাইনাস 80। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 পি প্লাস পি মানে কত হলো বন্ধুরা? 10 পি প্লাস পি মানে হচ্ছে 11 পি সমান হবে 220। তাহলে পি সমান কত হবে বন্ধুরা? পি সমান হবে 220 বাই 11, মানে কেটে গেলে দাঁড়াবে 20। তাহলে পি এর মানটা কত বেরোলো বন্ধুরা? না 20। তো এটা ছিল 10এর দাগের প্রশ্নটির উত্তর। আমি আবারও বলছি, যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা আরও দুটি অঙ্ক যে দুটি দেখব সেটি হলো 12টি এবং 13টি। তো চলো দেখে নিই 12 প্রশ্নটি কি বলছে। 12 দাগের অঙ্কটি বলছে নিচে তথ্যের গড় নির্ণয় করি, যেখানে শ্রেণীর সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। এখানে একটি জিনিস লক্ষ্য করার মতো কি না, আমাকে প্রথমে দেওয়া আছে শ্রেণী সীমাটা 5 থেকে 14, তারপরটা হয়ে গেছে 15 থেকে 24, তারপরটা 25 থেকে 34। মানে এখানে প্রথমটির যেটি হচ্ছে ঊর্ধ্ব সীমা তার পরেরটি নিম্ন সীমার সঙ্গে কোনো মিল নাই। আগেরগুলোর ক্ষেত্রে তোমরা যদি দেখো যে এইগুলোর ক্ষেত্রে মিল ছিল, মানে যে শ্রেণীটি দেখছি সেই শ্রেণীটির ঊর্ধ্ব সীমা এবং পরের শ্রেণীটির নিম্ন সীমা এই দুটির মধ্যে মিল ছিল, অর্থাৎ এখানে 15 দিয়ে যদি শেষ হয় তারপরটা 15 দিয়ে শুরু হবে, কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়। তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এই পরেরটির নিম্ন সীমা আর আগেরটির ঊর্ধ্ব সীমার মধ্যে তফাৎ কত, ফারাকটা কত? 15 মাইনাস 14, তার মানে 1। তার মানে এই যেটা ফারাক হবে সেটা বাই 2, মানে হচ্ছে এখানে ফারাক হচ্ছে 1, তার মানে এইটা বাই 2, তার মানে 1/2 মানে 0.5 হচ্ছে 0.5। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেক ক্ষেত্রে মানে আমাকে শ্রেণীর সীমানা বার করে নিতে হবে। শ্রেণীর সীমানাটা বার করবো মানে একে এখানে 0.5 কি করব না বিয়োগ করব, এটার ক্ষেত্রে 0.5 যোগ করব, এটার ক্ষেত্রে 0.5 বিয়োগ করব, এটার ক্ষেত্রে 0.5 যোগ করব, প্রতিটা ক্ষেত্রে। তো সেটা হচ্ছে শ্রেণী সীমানা। তো এখানে লিখব তার মানে 4.5 থেকে কত হবে? এটা হবে 14.5। পরেরটায় 0.5 বিয়োগ করলে এটাও তাই, কত হবে? 14.5 থেকে হবে এটা হবে 24.5। তারপরেরটা কত হবে বন্ধুরা? তারপরেরটা হবে 24.5 থেকে 34.5। তারপরটা কত হবে? 34.5 থেকে 44.5। তারপরটা হবে 44.5 থেকে 54.5। তারপরটা হবে 54.5 থেকে 64.5। তার মানে প্রতি ক্ষেত্রে আমাকে কী করলাম? বাঁ দিকেটা অর্থাৎ নিম্ন সীমায় 0.5 বিয়োগ করলাম, ঊর্ধ্ব সীমানায় 0.5 যোগ করলাম। ঠিক আছে, নিম্ন সীমায় 0.5 বিয়োগ, ঊর্ধ্ব সীমায় 0.5 যোগ। তো এখন এটা হলো শ্রেণীর সীমানা। বেশ, এখন আমরা দেখতে পাচ্ছি যে আগেরটার ঊর্ধ্ব সীমার সঙ্গে পরেরটার নিম্ন সীমা সেম হয়ে গেছে প্রতি ক্ষেত্রে।
তো এবার আমরা এই শ্রেণীর সীমানাটাকে নিয়ে কাজ করব। তো এক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যক বার করব কি কার? শ্রেণী সীমানা। ঠিক আছে, তাহলে এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটা পাবো 9.5। প্রতি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 10 করে ডিফারেন্স, তাহলে তারপরেরটা হবে কত বন্ধুরা? 19.5। তারপরেরটা কত হবে? 29.5। তারপরেরটা কত হবে? 39.5। তারপরেরটা 49.5। তারপরেরটা 59.5। এখন আমরা গুনে নিই কটা রো আছে। 1 2 3 4 5 6, 6টা আছে। তার মানে প্রথম থেকে দুটো বাদ দিলাম, নিচের দিক থেকে দুটো বাদ দিলাম। এই দুটির মধ্যে যে কোনো একটিকে আমি মানে যে কোনো একটির শ্রেণীমধ্যককে, অর্থাৎ এইটা অথবা এইটা, এই দুটির মধ্যে যে কোনো একটির শ্রেণীমধ্যককে আমি কি করতে পারি? কল্পিত গড় লিখতে পারি। আচ্ছা সরি, এখানে শ্রেণী মধ্যম লেখা হয়ে গেছে, এটা শ্রেণী মধ্যক হবে। ঠিক আছে, তাহলে এই শ্রেণী মধ্যকটাকে আমি কি করে নিচ্ছি? এ ধরে নিচ্ছি, অর্থাৎ কল্পিত গড়। তাহলে কল্পিত গড় যেটা হচ্ছে এ, সেটা কত হলো না? 29.5। ঠিক আছে, বেশ। এরপরে আমরা সেই শ্রেণী মধ্যক বরাবর যেটা কল্পিত গড় ধরেছি সেখান বরাবর আমি 0 বসাবো, তারপরে উপরের দিকে হবে -1, তারপর পরের উপরটা হবে -2, এদিকে নিচে হবে 1 2, তারপরটা হবে 3। এখন FI UI বার করবো, অর্থাৎ FI এর সঙ্গে UI গুণ, তাহলে এটা হবে প্রথমটা হবে কত? -6, তারপরটা -6 × 1 মানে -6, তারপরটা 18 × 0 মানে 0, তারপরটা 20 × 1 মানে 20, তারপরটা কত হবে? 10 × 2 মানে 20, তারপরটা 3 × 3 মানে হবে 9। বেশ, এখন আমরা সামেশন FIটা বার করব। তাহলে সামেশন FI সেটা কত বেরোচ্ছে বন্ধুরা? আমি যদি সব কটাকে যোগ করি, তো এখানে 3 আর 6 9, এখানে 9 আর 18 আর 9 হচ্ছে 18 আর 9 কত হচ্ছে বন্ধুরা? 37 আর 20, 37 আর 20 47, 47 আর 10 57, 57 আর 3 60, তাহলে এটা কত হলো? 60। সামেশন FI UI মানে এই ঘরটাকে যোগ করব, তাহলে 20 20 40, 40 আর 9 49, 49 থেকে প্রথমে 6 বাদ দেবো, তাহলে 43, 43 থেকে আবার 6 বাদ দেবো, তার মানে হলো 37, 37। বেশ, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা জানি যে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি কি না? যৌগিক গড় সেটা সমান হচ্ছে A প্লাস সামেশন FI UI বাই সামেশন FI ইন্টু H। বেশ, এটা কত পেয়ে আছি বন্ধুরা? এটা হচ্ছে 29.5 প্লাস সামেশন FI UI সেটা পেয়েছি 37 বাই সামেশন FI সেটা পেয়েছি 60 ইন্টু শ্রেণী দৈর্ঘ্য কত? প্রত্যেক শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য আমি দেখতে পাচ্ছি 10 করে, তাহলে ইন্টু 10, এখানে 0 0 কেটে গেল। বেশ, তাহলে হলো 29.5 যোগ 37কে 6 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা? 37কে 6 দিয়ে ভাগ করলে তোমরা একটু দেখবে যে এটার মান হবে 37/6, মানে ভাগ করে তোমরা দেখবে এটার মান বেরোবে 6.16। তো এই দুটিকে যোগ করলে এটা দাঁড়াবে 35.666, এইভাবে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 35.67 প্রায়। তোমরা আরেকটি কাজ করতে পারো, এই যে এখানে যেটা বেরিয়েছে অন্য একটি পদ্ধতি আমি এখানে দেখিয়ে রাখছি, তোমরা এই পদ্ধতিতেও করতে পারো যে 29.5 যোগ 37/6, তোমরা কি করতে পারো? 6 লসাগু করে দিলে। ঠিক আছে, তো 6 যদি তোমরা লসাগু করো, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাঁড়াবে এটা 29.5কে তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করে দেখা যাবে এটা আসবে 177, তার সঙ্গে এটা কত বসবে? এখানে 37, তার মানে এটা কত এলো বন্ধুরা? 214/6। তাহলে 214কে তোমাদের 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাও তাই ওই 35.666 এরকম টাইপের আসবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 35.67 প্রায়। ঠিক আছে, বেশ, এটা হলো 12 দাগের প্রশ্নটির উত্তর। তো 12 দাগের প্রশ্নটির বিশেষত্ব যেটা, যে শ্রেণীর সীমা দেওয়া আছে, যেখানে আগের শ্রেণীটির ঊর্ধ্ব সীমার সঙ্গে পরের শ্রেণীটির নিম্ন সীমার মিল নাই, তো সেক্ষেত্রে আমাকে শ্রেণী সীমানা বার করতে হবে। শ্রেণী সীমানা বার করার পর আমাকে অঙ্কটি কষতে হবে। বেশ, এটি ছিল 12 দাগের প্রশ্নটি। এরপরে আমরা এই কোষে দেখি 26.1-এর শেষ যে অঙ্কটি করব সেটি হচ্ছে 13 অঙ্কটি। তো চলো বন্ধুরা দেখে নিই 13 অঙ্কটি। 13 অঙ্কটি বলছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। দেওয়া আছে শ্রেণী সীমানা 10-এর কম 5, ছাত্রী সংখ্যা দেওয়া আছে 5, 20-এর কম 9, 30-এর কম 17,
40-এর কম 29 আর 50-এর কম হচ্ছে 45। এখানে যে ছাত্র সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তো আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা কীভাবে বার করবো দেখে নিই। প্রথমটা কত দেওয়া আছে 5, তাহলে আমি এখানে 5টা প্রথমে লিখে নেব। 10-এর কম মানে হচ্ছে 0 থেকে 10, এরপরে 10 থেকে 20, 10 থেকে 20 বার করতে গেলে আমাকে ওই ঘরটায় কত দেওয়া আছে 9, তাহলে আমাকে লিখতে হবে 9 মাইনাস আগেরটা অর্থাৎ 5, 9 মাইনাস 5 মানে 4, তার মানে এখানে পরিসংখ্যাটা পেলাম 4, কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত দেওয়া ছিল 9, সেখান থেকে পরিসংখ্যা পেলাম 4। 20 থেকে 30, এখানে 20 থেকে 30-এ ঘরটাতে ক্রমযৌগিক পরিসংখ্যা আমি দেখতে পাচ্ছি দেওয়া আছে 17, তাহলে আমাকে কী করতে হবে 17 মাইনাস আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত ছিল 9, তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হলো 8, তাহলে এখানে পরিসংখ্যা পেলাম 8, কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা কত দেওয়া ছিল 17। পরেরটার ক্ষেত্রে কত হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে 29 আর আগেরটার ছিল 17, এই দুটিকে বিয়োগ করলে আমি এখানের পরিসংখ্যা পেয়ে গেলাম। বেশ, তারপরেরটার ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে 45 আর আগেরটার কত ছিল 29, তাহলে 45 থেকে যদি 29 বাদ দিই তাহলে হলো 16, তাহলে এখানেরও পরিসংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই পরিসংখ্যাগুলোকে আমাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে 16, এটা 12, 8, 4 আর 5। বেশ, এরপরে আমরা বার করব শ্রেণী মধ্যক। আচ্ছা, একটা জিনিস এখানে দেখে নাও, আমাকে কিন্তু দেওয়া আছে যে 10-এর কম, 10-এর কম মানে 0 থেকে 10, তারপরটা দেওয়া আছে যে 20-এর কম, 20-এর কম মানে হচ্ছে 10 থেকে 20, 30-এর কম মানে হচ্ছে 20 থেকে 30, এইভাবে লিখে নিতে হবে। বেশ, এক্সাইটা তার মানে প্রথমটাই হবে 5, তারপরে 10 করে ডিফারেন্স মানে হচ্ছে 15, তারপরে হবে 25, তারপরে হবে 35, তারপরে হবে 45। বেশ, এটা পেলাম এক্সআই। এবার এফআই এক্সআই মানে এফআইয়ের সঙ্গে এক্সআই, সরি হ্যাঁ এফআই এক্সআইটা এখানে বার করে নিই তাহলে আগে সুবিধা হবে। তাহলে এফআই এক্সআই কত 5, 5 5 25, তাহলে প্রথমটার ক্ষেত্রে হলো 25, তারপরেরটার ক্ষেত্রে কত 4 15 60, তারপরেরটা কত 8 25 8 200, তারপরেরটা কত 12-র সঙ্গে 35 গুণ মানে 420, তারপরে 45-এর সঙ্গে 16 গুণ, 45-এর সঙ্গে 16 গুণ করলে তোমরা দেখে নিও গুণটা 720 হবে। বেশ, তাহলে আমি এফআইয়ের ঘরটা যদি যোগ করি তাহলে সেটা হলো সামেশন এফআই, তাহলে সামেশন এফআইটা হবে 45 আর এটা সামেশন এফআই এক্সআই, তাহলে সামেশন এফআই এক্সআইটা হবে 1425। তোমরা এটা একটু যোগ করে দেখে নেবে, 1425ই আসবে। বেশ, তাহলে এখানে আমি যদি প্রত্যক্ষ পদ্ধতিতে করি যৌগিক গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, সেটা আমরা সূত্র জানি কি সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, ঠিক আছে। তাহলে সামেশন এফআই এক্সআইটা কত পেয়েছি 1425 ভাজিত সামেশন এফআই, সেটার মান পেয়েছি 45। যদি আমি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করার পর দেখতে পাচ্ছি যে এটা কাটবে 5 দিয়ে, 5 9 45 আর এটা 5 দিয়ে কাটলে হবে 285, এটা 9 দিয়ে, আচ্ছা 3 দিয়ে কাটবে, 3 3 9 আর এটা 3 দিয়ে কাটলে হবে 95, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে বেরোলো 95/3, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা পাবো আমরা 31.67 প্রায়, ঠিক আছে, 31.67 প্রায়। তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এটা কোন পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে। আমাকে যেহেতু এখানে কোনো পদ্ধতি উল্লেখ করেনি তাই আমি যে কোনো পদ্ধতিতে করতে পারি, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য 3টে পদ্ধতি এখানে করে রাখছি। যদি বলে দেওয়া থাকে কোনো একটি পদ্ধতি তাহলে সেই অনুযায়ী তোমরা করতে পারবে। তাহলে এটা গেল প্রত্যক্ষ পদ্ধতিতে। বেশ, এরপরে আমরা করব কোন পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে। তাহলে কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্রটা কি বন্ধুরা, যৌগিক গড় নির্ণয়ের সূত্রটি হলো a প্লাস সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। তাহলে সামেশন এফ আই ডিআই বার করতে হবে, সামেশন এফ আই বার করতে হবে আর এ বার করতে হবে। তাহলে এ হচ্ছে কল্পিত গড়। আমি এখানে দেখিনি কটা রো আছে, 1 2 3 4 5, 5টা, তার মানে এক্স আইয়ের ঘরে 3 নম্বরটা হবে এ, তাহলে এই 25টা হলো এ। তাহলে সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এখানে ডিআইটা কত হবে 25, এক্সআই মাইনাস 25, তাহলে এক্সআই মাইনাস 25, তাহলে এখানে প্রথমটা হবে 5 মাইনাস 25, তার মানে হবে মাইনাস 20, তারপরেরটা হবে 15 মাইনাস 25 মানে মাইনাস 10, তারপরে 25 মাইনাস 25 মানে 0, তারপরেরটা হবে 10, তারপরেরটা হবে
20, তাহলে এফআই ডিআই, তাহলে এটা এফআই এটা ডিআই, তাহলে 5 20 100, তাহলে প্রথমটা হবে -100, তারপরেরটা হবে -40, তারপরেরটা যদি গুণ করি হবে 0, তারপরেরটায় গুণ করলে হবে 120, তারপরেরটায় গুণ করলে হবে 16 × 20 32, মানে হচ্ছে 320, সামেশন এফআই ডিআই এটার মান কত হচ্ছে বন্ধুরা? 320 আর 120 মানে হচ্ছে 440, 440 থেকে বাদ দিলে 40 বাদ দিলাম, তার মানে 400, 400 থেকে 100 বাদ দিলাম, মানে এখানে বেরোলো 300। তাহলে এখানে কল্পিত গড় যেটা, সেটা আমরা এ এর মানটা কত দেখতে পেয়েছি? 25। এখানে আমরা এ এর মানটা হাইলাইট করে রাখছি, না এ এর মানটা কত পেয়েছি বন্ধুরা? 25, ঠিক আছে। তাহলে এ এর মানটা হচ্ছে 25, তাহলে এ এর মান আমি লিখে দিলাম 25, যোগ এফআই সামেশন এফআইডিআই, সামেশন এফআইডিআই এর মান হচ্ছে 300 বাই সামেশন এফআই হচ্ছে 45। তাহলে আমি এখানে যদি কাটাকাটি করি, তাহলে প্রথমে 5 দিয়ে কাটলাম, 5 9 45, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30, মানে 60, আবার 3 দিয়ে কাটবে, 3 3 9 3 20, তার মানে এটা হলো 25 যোগ 20/3, তাহলে 25 যোগ 20/3, তার মানে এটা ভাগ করে দেখতে পারবো যে এটা আসবে 25 যোগ 20/20কে 3 দিয়ে ভাগ করলে আসবে 6.67 প্রায়, তার মানে এটা হবে 31.67 প্রায়, মানে আগের যে উত্তরটা আমরা পেয়েছি সেই উত্তরটি এখানে আবার পাবো। তাহলে এটা যে পদ্ধতি হলো, এটা হলো কল্পিত গড় পদ্ধতি, এটা হলো কল্পিত গড় পদ্ধতি, আর প্রথমেরটা পেয়েছি প্রত্যক্ষ পদ্ধতি। আমাকে এখানে কিন্তু বলে দেওয়া নেই, আমি আগেই বললাম যে এখানে বলে দেওয়া নেই কোন পদ্ধতিতে করতে হবে। যদি না বলে দেওয়া থাকে আমরা প্রথমেই প্রত্যক্ষ পদ্ধতিতে করেই ছেড়ে দেবো। যদি বলে দেওয়া থাকে, অর্থাৎ যদি কল্পিত গড় পদ্ধতিতে বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে করব। এরপর আরেকটি যে পদ্ধতি আছে সেটি হলো যে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের সূত্রটা আমরা জানি বন্ধুরা, কি না এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। বেশ, তাহলে এবার আমরা ওখানে চলে যাই ছকের মধ্যে। তো এ বরাবর ওই ঘরটা কত হবে? 0, তারপরে উপরের দিকে হবে -1, তারপরে উপরে -2, নিচে হবে 1, এটা হবে নিচে 2। বেশ, এফআই ইউআই, তাহলে এফআই এর সঙ্গে ইউআই গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটা কত পাবো? -10, তারপরেরটা -4, তারপরেরটা 0, তারপরেরটা কত পাবো বন্ধুরা? 12 1 12, তারপরেরটা পাবো 16 2 32। তাহলে আমরা এখানে যদি এফআই ইউআইটা বার করি, সামেশন এফআই ইউআই, এটার মান 32, আর তার সঙ্গে 12 যোগ করলাম, তাহলে 32 আর 12 হলো 44, 44 থেকে 4 বাদ দিলাম 40, 40 থেকে 10 বাদ দিলাম 30, ঠিক আছে। বেশ, চলো তাহলে এখানে বসিয়ে নিই এফআই ইউআই। তাহলে এর মানটা কত হয়েছে বন্ধুরা? এর মানটা আমরা আগেই পেয়েছি, এর মানটা হচ্ছে 25, তাহলে এর মানটা আমি এখানে বসালাম 25, যোগ সামেশন এফআই ইউআই এর মান হচ্ছে 30 বাই সামেশন এফআই এর মান হচ্ছে 45 ইন্টু এইচ। এইচটা কত বন্ধুরা? প্রত্যেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডিফারেন্সটা হচ্ছে 10 করে, তাহলে এইচ এর মানটা আমি কত বসাবো? 10। বেশ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 5 9 45, 5 2 10, আবার 3 দিয়ে কাটলো, এটা হচ্ছে 10 হলো। তার মানে এখানে দেখতে পাচ্ছি এটা হলো 25 যোগ 20/3। এই যে আমি আগে তো দেখতে পেয়েছি 20/3 এর মানটা হবে 6.67। তাহলে এখান থেকে আমি এখানে করে দিচ্ছি স্টার দিয়ে, না এখানে হবে 25 যোগ 6.67 প্রায়, তার মানে এটা হবে 31.67 প্রায়, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে আমি আবারও বলছি যে আমাকে 3টে পদ্ধতিতেই কিন্তু করতে বলেনি, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য 3টে পদ্ধতি করে রাখলাম। যে পদ্ধতিতে বলবে সেই পদ্ধতিতে তোমরা করে দেবে। এখানে মেন যে জায়গাটি, এখানে 10-এর কম দেওয়া ছিল পরিসংখ্যা, যে পরিসংখ্যাটা দেওয়া আছে সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমি যদি পরিসংখ্যা বার করতে চাই, প্রথমে একটা 5 লিখলাম, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ছিল 9, তাহলে 9 থেকে আগেরটা বিয়োগ দিতে হবে, তাহলে 9 - 5, সেটা হয়ে যাবে পরিসংখ্যা। পরেরটায় ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া ছিল 17, তাহলে 17 আর আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা ছিল 9, এই দুটো বিয়োগ করে সেই ঘরের পরিসংখ্যাটা পেয়ে যাবো। প্রতি ক্ষেত্রে এভাবে বার করে নিয়েছি। বেশ, এটা গেল 13 প্রশ্নটির উত্তর। এবার 14 প্রশ্নটি দেখতে পারো তোমরা যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য সমান নেই।
যদি শ্রেণী দৈর্ঘ্য সমান না থাকে তাহলে এখানে তোমরা সংকেতেই দেখতে পাচ্ছ যে কোন পদ্ধতি আমরা করতে পারবো না, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা করতে পারবো না। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমি তখনই করতে পারি যদি প্রতি ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা সমান হয়। ঠিক আছে, তো বন্ধুরা আবারও তোমাদের বলে রাখি যে তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় বা সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের ফিডব্যাকও আমাকে জানাতে পারো কমেন্টে। আবার তোমাদের সামনে হাজির হব মাধ্যমিকের একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।